এস আলম ওরফে সাইফুল ইসলাম মাসুদ বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী, শীর্ষধনী এবং দেশের ধনকুবের, যাকে তুলনা করা হয় ভারতের শীর্ষধনী আম্বানির মতো বাংলাদেশের আম্বানি হিসেবে। কিন্তু কী দোষ ছিল এই ব্যক্তিটির? বাংলাদেশের নামে বেনামে বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে বর্তমান সময়ে সবার রোশন আলো পড়তেছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ এবং অভিযোগ যেন অভিযোগের পাহাড়, কিন্তু সত্যতা কতটুকু তা কি খতিয়ে দেখছে কেউ? সবাই তো তার দোষ ধরতে ব্যস্ত, আমরা না হয় স্রোতের প্রতিকূলে গিয়ে তার গুণগুলো জানানোর চেষ্টা করব আজ। যে মানুষটি দেশের জন্য এত নিবেদিত প্রাণ, তাকে নিয়ে কেন এত নোংরা রাজনীতি? সবাই তো বলে অর্থনীতি নাকি খেয়ে দিয়েছেন এস আলম গ্রুপ। আমরা না হয় আজকে জানানোর চেষ্টা করব অর্থনীতির সবচেয়ে বড় অভিশাপ বেকারত্ব। এই বেকারত্ব দূরীকরণে কি করেছেন তিনি? প্রথমত, তার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় 2 লাখেরও মানুষ কর্মরত। এই 2 লাখ মানুষের পরিবারের অন্ন যোগায় এই এস আলম গ্রুপ। আবার তাদের চাকরি দেওয়া হয়েছে কোনো ঘুষের বিনিময়ে নয়, বিনা শর্তে। এমনকি তাদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে বিরিয়ানির প্যাকেটের সাথে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমরা বিগত সময়ে দেখে আসি বড় বড় ধনকুবের যারা, তারা চাকরি দেওয়ার সময় হাজার কোটি টাকা ঘুষ নেয়। বিনা ঘুষে এইভাবে এতগুলো বেকারত্বের অবসান ঘটানো চারটিখানি ব্যাপার আপনার কাছে? সকালে উঠে চায়ের কাপে চুমুক দেওয়া, সেই চায়ের কাপে চিনির যোগান দেয় এই এস আলম গ্রুপ। ভারত যখন একচেটিয়া চিনির দাম নির্ধারণ করে, তখন সেটি কমিয়ে আনতে সাহায্য করে এস আলম গ্রুপ। একটা সময় দেখা গিয়েছিল চিনি শিল্পে, অর্থাৎ তার ফ্যাক্টরিতে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়েছিল, কিন্তু এই ব্যক্তি ঘোষণা দিয়েছে তারপরও দেশের চিনির বাজারে যেন 1 টাকাও চিনির দাম না বাড়ে এবং সহজলভ্য হয় চিনি। ভারত যখন করোনাকালীন সময়ে পেঁয়াজ বন্ধ করে দেয়, ঠিক সেই সময় এই এস আলম গ্রুপ ত্রাতা হয়েছিল। তুরস্ক থেকে ইমিডিয়েট পেঁয়াজ আনিয়েছিলেন লক্ষ লক্ষ টন। পেঁয়াজের বাজার করেছিলেন স্থিতিশীল, সেই কথা কি মনে আছে? বিদ্যুতের সীমাহীন কষ্ট আর লোডশেডিংয়ে যখন আপনি হাঁসফাঁস করতেছেন, ঠিক সেই সময়ে কোন মানুষটা বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে এসেছেন তা কি জানেন? বাঁশখালীতে এস আলম পাওয়ার পয়েন্ট স্থাপন করে বিদ্যুতের যোগান তিনিই দিয়েছেন। সয়াবিন থেকে শুরু করে সিমেন্ট শিল্প, কোথায় তিনি বিনিয়োগ করেননি সেটাই বলেন। বাংলাদেশের অর্থনীতির মূল হাতিয়ার হচ্ছে বিনিয়োগ, সেই বিনিয়োগটা সব জায়গায় তিনি করেছেন। শুধু তাই নয়, এই সব বিনিয়োগকারী প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। কথিত আছে মায়ের অনুরোধে পুরো চট্টগ্রামকে বেকার মুক্ত করার এক অন্যতম ঐতিহাসিক পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি এবং বাস্তবায়নও করেছেন কথায় কথায়। আম্বানি থেকে শুরু করে বিশ্বের শীর্ষধনী বিল গেটস কিংবা ইলন মাস্ক, আপনি যদি গেটে দেখেন তাদেরও প্রচুর প্রচুর ঋণ। যে মানুষ যত ধনী, যত বেশি বিনিয়োগ করেন, তিনি তত বেশি ঋণ নেয়। তার তো একটাই দোষ, তিনি সরকারের রোষানল থেকে বাঁচতে সরকারকে বিরাট আর্থিক সুবিধা দিয়েছেন এবং সরকার সেই টাকা পাচার করেছে দেশের বাইরে, যা ইতোমধ্যে উঠেছে বিভিন্ন পত্রিকায়। শিরোনাম ছিল এস আলমের নেওয়া অর্ধেক ঋণই গেছে শেখ হাসিনা শেখ রেহানার পেটে। এই তো 2 দিন আগে এই মানুষটাই দেশের বিভিন্ন ব্যাংকে জমা দিয়েছেন 26,000 কোটি টাকা। কয়টা পত্রিকা সেই খবর প্রকাশ করেছে দেখেছেন আপনি? অথচ তার প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা এবং শ্রমিকদের বেতন দেওয়ার জন্য 200 কোটি টাকা তুলেছেন তিনি। সেই খবর ফলাও করে প্রচার করেছে প্রত্যেকটা পত্রিকা। তাই তো বলতে হয়, যখন তিনি 26,000 কোটি টাকা জমা দিয়েছেন, তখন তারা ছিলেন ঘুমন্ত। আর 200 কোটি উত্তোলনের খবরে তারা জেগে তো একদম চোখটা যেন ছানা বড়া। ইসলামী ধারার ব্যাংকগুলো যখন দিন দিন একটা উচ্চতায় পৌঁছে যাচ্ছিল, জনপ্রিয়তার শীর্ষে, ঠিক সেই সময় অন্য বাণিজ্যিক ব্যাংকগুলো তাদেরকে নামানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে। তারই বহিঃপ্রকাশ বিভিন্ন সাংবাদিকদেরকে ভাড়া করে অতিরঞ্জিত খবর এস আলমের বিরুদ্ধে ছাপানো। অথচ আর্থিক সূচক থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক মাপকাঠি ঘেঁটে দেখলে দেখা যাবে এই সব ব্যাংকের কি হাল। অথচ আমানত খেয়ে ফেলা 10 ব্যাংকের লিস্টে নেই কোনো ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক। ইনকালাফিতে শীর্ষে থাকা 10 ব্যাংকের লিস্টে একমাত্র ইসলামী ব্যাংক ছাড়া আর কোনো শরিয়া ভিত্তিক ব্যাংকের নামই পাওয়া যায়নি। লোকটি গোপনে দান করতে খুব ভালোবাসেন, তাই তো বাংলাদেশের অগণিত মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান দান করেছেন নীরবে নিভৃতে। জাকাত ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এনেছেন তিনি। লোক দেখানো লক্ষ মানুষকে জাকাত না দিয়ে গুটি কয়েক মানুষকে জাকাতের মাধ্যমে স্বাবলম্বী করেছেন তিনি। পটিয়াতে যত গৃহহীন মানুষ ছিলেন, প্রত্যেককে নির্মাণ করে দিয়েছেন পাকা বাড়ি। থাকার আশ্রয়টুকু দিয়েছেন মাথা গোজার ঠাঁই। লোকটির কাছে কি জামাত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কোনো ভেদাভেদ ছিল না। সবাই ছিল তার কাছে সমান। সবার জন্য ভেবেছেন, সবার জন্য করেছেন। চাইলে রাজনীতিতে অনেক বড় পথ নিয়ে নিজেকে জাহির করতে পারতেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক হিসেবে।
কিন্তু মানুষটি থাকতে চাইতেন নীরবে নিবৃত্তে। রাজনীতিতে আসেন নাই, করেন নাই জুলুম নির্যাতন। লোকটার কাছে এত ক্ষমতা, এত টাকা ছিল, কিন্তু কেউ কখনো অভিযোগ করতে পারেননি ক্ষমতা কিংবা টাকা দিয়ে কারো দখল লুটপাট করেছেন জমি বা কাউকে দিয়েছেন আঘাত। এমন একজন মানুষকে দেশবাসীর কাছে বিলেন বানাতে একটা চক্র কাজ করে যাচ্ছে সর্বদা। তারা এখন অনেকটা সফলও বটে, কিন্তু দিন শেষে সত্যের জয় হয়। একটা সময় হয়তো এই মানুষটি আবারও ফিরে আসবে, আবারও দেশের হয়ে, দেশের মানুষের হয়ে কাজ করবে। ধরুন না এই মানুষটাকে আপনারা একদম শেষ করে দিলেন, কিন্তু এই মানুষটার অধীনে যে 2 লক্ষ পরিবার, 2 লক্ষ মানুষ কাজ করে, তারা কি খাবে? তারা কোথা থেকে নিবে বেতন? এবং এই যে কর্মসংস্থানের একটা হিজিবিজি অবস্থা বাংলাদেশে, 2 লক্ষ মানুষ বেকার হলে কি হবে দেশের, বুঝতে পেরেছেন? বিনিয়োগই যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে দেশের অর্থনীতি এগোবে কীভাবে? তাই তো একজন মানুষকে এমন অপদস্থ না করে তার সাথে আলোচনায় বসে ভালো কিছুর কি সমাধান ছিল না সরকারের কাছে? প্রশ্ন রইল জাতির কাছে, প্রশ্ন রইল দেশবাসীর কাছে, সর্বশেষ প্রশ্ন রইল আপনার বিবেকের কাছেও।